হোয়াট ইজ সেল? সেল হলো কোষ। তো তুমি ডেফিনেশনে বললা যে কোষ হলো শরীরের গঠন ও আরেকটা শব্দ ছিল কাজের একক। ভেরি গুড, গঠন ও কাজের একক। জি ম্যাম। আমাদের শরীরকে গঠনও করবে, আমাদের শরীরের যে কাজগুলা সেগুলাও সে করবে। এবং একক বললে কি বোঝায়? যে শরীরে যত কোষ আছে সব সিমিলার টু ইট, এরকম হাজার হাজার কোষ থাকতে পারে, কিন্তু একটা কোষের গঠন যেমন, একটা কোষ যেমন করে কাজ করে, সবগুলা কোষের গঠনও তাই, সবগুলা কোষও একইভাবে কাজ করে। তাই অর্থটা তাই বোঝায় না একক বললে? জি ম্যাম। সবাই বুঝতে পারছো আমার কথাটা? জি ম্যাম। জি ম্যাম। তাইলে সেল হলো এই জিনিস, মোবাইল মানে ভ্রাম্যমান, সেল মানে এইরকম একটা জিনিস, আর কমিউনিকেশন মানে যোগাযোগ। তাহলে ভ্রাম্যমান কোষভিত্তিক যোগাযোগ, মোবাইল সেলুলার কমিউনিকেশনটা আসলে কি? এমন একটা কমিউনিকেশন হবে, এমন একটা কমিউনিকেশন সিস্টেম হবে যে কমিউনিকেশনটা যে কোনো জায়গায় হবে। ওই যে বললাম মোবিলিটি মানে ইতস্তত মুক্ত বিক্ষিপ্ত স্বাধীনভাবে বিচরণ, যে কোনো জায়গায় কোনো রকম বাধা ছাড়াই চলতে পারবে। কমিউনিকেশনটা এমন হবে যে কোনো জায়গায় তুমি কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবা। সেলুলার মানে সেল ভিত্তিক, সেল সেল করে কাজগুলা হবে। তো ম্যাডাম এখানে সেল কি? এটা শরীরের সেল কি? শরীরের যেরকম সেল সেরকম আমার এই কমিউনিকেশন সিস্টেমটার যে সমস্ত এরিয়া জুড়ে কাজ হবে সেই জায়গাগুলোতেও এরকম ছোট 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 সেল থাকবে। আমাদের শরীরটা যেমন একই ধরনের সেল দিয়ে সারা এত বড় এক একটা শরীর গঠিত হয়, সেরকম এরকম সারা পৃথিবীর যত জায়গা আছে সেই জায়গাগুলোকে বিজ্ঞানীরা হিসাব করে ছোট ছোট ভাগে ভাগ করে নিছে। ওই প্রত্যেকটা ভাগ যেভাবে কাজ করবে, যে যে যন্ত্রপাতি আছে সারা বিশ্বের যত এলাকা সেলুলার কমিউনিকেশনকে কভার করবে, সব জায়গায় ওই পরিমাণ জায়গা, ওই পরিমাণ যন্ত্রপাতি ওইভাবেই কাজ করবে। এইভাবে যে কমিউনিকেশন সিস্টেমটা হয় সেটাকে বলা হয় মোবাইল সেলুলার কমিউনিকেশন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। যে কমিউনিকেশনটা আমি যে কোনো জায়গায় আমি পাবো, এবং সবাই ঘুমায় পড়লে কিন্তু হবে না, সবাইকে রেসপন্সে থাকতে হবে। যে কমিউনিকেশনটা আমরা যে কোনো জায়গায় পাবো, এবং সেটা কি হবে? সেল ভিত্তিক কমিউনিকেশন হবে। আমরা আগে ট্রান্সমিশন মিডিয়াম, আমার কাছে তোমরা পড়ছো, তখন আমরা দেখছি তারের মাধ্যমে কানেকশন যেত, অথবা তার ছাড়া। তো এটা আমাদের তার ছাড়া, কিন্তু সারা পৃথিবীর যে কোনো জায়গায় পাবো। তাহলে সেই জায়গাগুলা কিভাবে? আমি কি সারা পৃথিবী জুড়ে একটা স্যাটেলাইটটা পর্যন্ত 3টা স্যাটেলাইট বসাইতে হয়, আবার এখন প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব নিজস্ব স্যাটেলাইট বসাচ্ছে। তাহলে এইটারও তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাই না? ওয়্যারলেস কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য সারা পৃথিবীর জায়গাকে, যে এরিয়া আছে সেই এরিয়াকে একটা হিসাব করে আমরা সব দেখবো। আজকে আমরা বেসিকটা আগে শুনতেছি। এরিয়াগুলোকে ভাগ করে করে কমিউনিকেশন এস্টাবলিশ করা হয়েছে। এইটাকে বলা হচ্ছে মোবাইল সেলুলার কমিউনিকেশন। ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। আমি তোমাদের প্রথম দিনই শক্ত শক্ত কথা বলার আগে একটা ভিডিও দেখাবো যে মোবাইল সেলুলারটা কিভাবে আসলো। দুইটা ভিডিও আছে, সেল কনসেপ্টটা কিভাবে বিজ্ঞানীদের মনে আসলো, আর একটা হলো মোবাইল সেলুলারটা কিভাবে তাদের মনে আসলো। আমরা আগে দেখি যে মোবাইল সেলটা তাদের মনে কিভাবে আসলো, মোবাইল ফোনের কনসেপ্টটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, পাচ্ছি। জি ম্যাম। Phones have altered our expectations of what's possible and even our mental process. Now we expect to have all things with us at all times in our pockets. The entire world is at our fingertips, instantly. We even tend to perceive time in such a way where a few seconds is an eternity. If a phone takes more than a few seconds to boot up and snap the perfect shot, that's just not good enough. We are able to read, watch, listen to, consume, and কথাগুলো শোনো, বলছে যে এত ডিমান্ড পূরণ করতেছে তাও এনাফ মনে হচ্ছে না। এগুলো আমাদের সব এখন লাগবে একটু পরেই। Before the smartphone in the 2000s and 90s, phones were a lot less than this. They just made phone calls, had a basic organizer, and in latter years, a modest camera and very basic internet if you were lucky. But go back into the 1980s, and mobile phones just did one thing: make phone calls. But the question is, what was the first one of these primitive phones that just made phone calls? What was the original phone that would become the grandfather to all the billions of phones in our কত বড় pockets? ছিল দেখো, কত বড় যন্ত্র নিয়ে ঘুরতে হতো। Who invented it, and what's the story behind it? In this video, we'll take a look.
This video is brought to you by Squarespace, one of the easiest ways to make a website. I'm building a Cold Fusion website now, and if you have a suggestion for what you'd like to see on the website, let me know below. If you want to make your own website, go to squarespace.com/coldfusion to get 10% off your first purchase. To start the story of the first mobile phone, we have to go back to the 1960s. Technically, at this time, mobile phones আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তোমরা মনোযোগ দিয়ে দেখলা কিনা? You were the boss of the town, a real high flyer. As it turns out, since the 1940s, car phones have enjoyed limited use in large cities of the United States. Putting a phone in a vehicle was the only way to make them mobile. This is because the phones took so much power to run that only car batteries could supply it. Another drawback was that for a given area, only 12 channels existed, so most of the time you'd have to wait to use a network. Just to connect to a call could take 30 minutes. That's just the way it was, and the way it always will be. Until 1968, that is. In this year, the Federal Communications Commission asked AT&T to fix this issue. AT&T then came up with a cellular architecture. Its aim was to break up the large areas of coverage into smaller ones so that multiple people could use their phones in their cars at the same time. Regular mobile systems use a central high-power transmitter to serve an entire city. But this way, only one telephone call can be handled on a radio voice path at one time. Ants make many more radio channels available at one time to many more customers by using a number of low-power transmitters. Each transmitter is the heart of its own separate area, or cell. As a vehicle drives from one cell to another, advanced electronic equipment at a central location called a mobile telephone switching office automatically transfers the call by telephone line to another cell without the caller knowing. I didn't have my phone with a disaster. I don't know what I do, really. I get back to coming off the hallways looking for a phone, customers yelling, screaming, where are you? I called, I don't care. Around the same time, Motorola had a car phone division and didn't want AT&T to have a monopoly on products that could take advantage of this new system. Motorola feared that this would be the end of their mobile business if they didn't do anything, so they decided to develop a phone to utilize this new cell technology and asked a man by the name of Martin Cooper to spearhead the project. In 1972, he got started. The thing was, there was a lot of risk here, because at the time, Motorola didn't really have the capital to absorb any failures. If they spent a whole bunch of money on this project and it failed, it could spell the end for Motorola. AT&T, on the other hand, were giants. They could throw as much money as they wanted without worrying. It was David versus Goliath. One day, while thinking about this problem, Martin Cooper recalled a comic strip called Dick Tracy. It usually involved the main character talking into a mobile wristwatch. Here's an ad from the 1960s depicting a toy version of the watch. Tracy to kids. Come in, kids. It's here at last. The new Dick Tracy two-way wrist radio that keeps you in constant touch with your buddies. Broadcast from room to room and even house to house. No wires needed, yet voices travel back and forth. Radio on the open road from one bike to another, or when out hiking. চলে আসছে ডিটারজেন্ট। This gave Martin an idea, and he began to think about the problem differently. Why assign a number to a desk, a home, a building, a car, or even a place at all? Why not assign it to a person? You can be connected wherever you are to whoever you wanted. This was a revolutionary idea. With this thought, Cooper defied the industry's narrow vision of car phones and went for the idea of a personal, portable form of communication. Now that he had the vision, all he had to do was set his team up to build it. But could this even be done? Nobody knew. Martin was banking on a brand new technology that could make this vision a reality, the microprocessor. It was a tiny chip that could do the same thing as many car phone components, with much less space and much less power consumption. Surprisingly, by March of '73, Cooper and his team had a working prototype. On April 3rd, 1973, Martin introduced the Dynatac phone at a press conference in New York City. To make sure that his phone actually worked before the press conference, he decided to place the very first public cell phone call. He decided to call an engineer called Joel Engel. He was the head of AT&T's rival project. So Martin simply called Joel just to tell them that he'd beaten him to the mobile phone.
in that first call, we didn't know it was gonna be historic in any way at all. We were only worried about one thing, is the phone gonna work when we turn it on? Fortunately, it did. In 1983, after years of development, Motorola introduced the first portable cell phone to consumers. It was the Dynatac 8000X. It almost weighed 1 kilogram and was absolutely huge because it needed so much battery to power it. Despite all of that battery, a full charge took roughly 10 hours and it offered only 30 minutes of talk time. And to top it all off, its price was almost $10,000 adjusted for inflation. So when you hear all of that, you're probably thinking that this mobile phone product was a failure. Well, actually, far from it. As it turns out, the value of talking anywhere at any time made the cost worth it. And the phone eventually became a success, kicking off the mobile phone revolution. When Martin made the first mobile phone call back in 1973, there was only one real cell phone. Now, there are more mobile phones than people. So what's Martin up to today? At age 88, he sits on committees supporting the Federal Communications Commission and the United States Department of Commerce. So that's the story of who invented the very first mobile phone. I say good on Martin for taking the risk and thinking outside the box. He literally changed the world and all of our lives. Anyway, that was just a quick little piece of history. Thanks for watching. কি বুঝলা বলো শুনি। ম্যাম মোবাইল ফোনের হিস্টরি প্রথম থেকে আজ পর্যন্ত কিভাবে আসছে? অফিসিয়ালি কবে মোবাইল ফোন ইন্ট্রোডিউস হলো, আবিষ্কার হলো, ইন্ট্রোডিউস পরে আসতেছে। অফিসিয়ালি মোবাইল ফোন কবে ইনভেন্ট হলো? লিখে রাখো 1973। আর কে আবিষ্কার করলো দেখাইলো, কিন্তু সে প্রথম একটা অনুষ্ঠানে একটা মোবাইল নিয়ে এসে মার্টিন কুপার ম্যাম। মোটরোলা কোম্পানি। মার্টিন কুপার সে একটা প্রোগ্রামে নিয়ে এসে কিভাবে এগুলো এত ডিটেলসে বড় দরকার নেই, ভিডিও তো এই জন্যই দেখালাম যে কিভাবে আইডিয়া গুলো আসলো, এসে ইয়ে হইলো, সেটাই হলো বড় ব্যাপার যে কিভাবে আইডিয়াটা আসলো, কে আবিষ্কার করলো, সেই সময় কত রকম। প্রথম যে কনসেপ্টটা আসছিল হলো প্রথমে আসলে ওই যে বললো যে ওয়্যারলেস নানান রকম থেকে আসছে, কিন্তু প্রথম যে ওয়াকি টকি ব্যবহার করতো যেটা ছিল সিমপ্লেক্স, ওটাকে বলা হয়তো সিমপ্লেক্স। মানে এখনো তো ওয়াকি টকি গুলো পুলিশরা যে কথা বলে, প্রথমে ধরো বলে যে হ্যালো মিজান ক্লাসে আসো, ওভার। মিজান বললো হ্যাঁ ম্যাডাম ক্লাসে আসি, ওভার। আমি যখন বলতেছি তখন মিজান কিন্তু বলতে পারতেছে না কথা। এটা হলো যে একমুখী যে কমিউনিকেশন, ওয়ান ডিরেকশনাল সিমপ্লেক্স সেটা। আর বাই ডিরেকশন, তারপরে আস্তে আস্তে যে মোবাইল সেলুলারটা আসলো সেটা হলো বাই ডিরেকশনাল। কিন্তু আমরা দেখলাম যে আগে সাইজটা অনেক বড় ছিল। একটা সময় প্রথম দিকে যখন পরীক্ষামূলক একটা মোবাইল সেলুলার তারা বলতো, কিন্তু সেটাকে কত বড় দেখলাম না, একটা যন্ত্র সাথে নিয়ে চলাফেরা করতে হচ্ছে, 2 কেজি ওজনের মতো ছিল। হ্যাঁ, দোজ ওয়ার নট কনভিনিয়েন্ট। তো ফর আমাদের যাতে সুবিধা হয়, ফর কনভিনিয়েন্স অ্যান্ড ফর দ্য বেনিফিট অ্যান্ড ইজিনেস, মোবাইল কিন্তু নানান রকম শেপ চেঞ্জ করতেছে। এবং করতে করতে দেখো মোটরোলার যে সিও মালিক, সে কি করছে, দুই হাতে দুইটা নিয়ে আসে না, ফ্রম 1973 টু টিল নাও কত রকম শেপ চেঞ্জ হয়েছে, অপশন চেঞ্জ হয়েছে, কত কিছু হয়েছে। তো এই চেঞ্জটা কেন আসে, চেঞ্জটা আসে ওখানেও বলছে, আমিও বলছি যে মনে রাখার জন্য, যে ওয়াই তোমাদেরকে কোনো সময় ইন্টারভিউতে বা কোনো কিছুতে জিজ্ঞাসা করতে পারে যে কেন ডিফারেন্ট জেনারেশনস বা মোবাইলের উন্নতি হচ্ছে। কারণ হলো এক নাম্বার হলো ডিউ টু দ্য সাবস্ক্রাইবার ইনক্রিজিং ডিমান্ড। আমরা সাবস্ক্রাইবারদের ডিমান্ডের কোনো শেষ নাই, যে সাবস্ক্রাইবারদের ইনক্রিজিং ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য তোমার কি হচ্ছে, নতুন নতুন কনসেপ্ট চলে আসতেছে, নতুন নতুন মোবাইলের ইন্ট্রোডিউস হচ্ছে, স্ট্যান্ডার্ড ইন্ট্রোডিউস হচ্ছে। আরেকটা হলো দেখা যায় যে আগেরটার চেয়ে পরেরটায় আরো ফ্যাসিলিটি বেশি দেওয়া হয়। আগেরটার কিছু ডিসঅ্যাডভান্টেজ, যেমন ধরো যে আগে যখন মোবাইল সেলুলারই ছিল না, তখন মানুষের কি চাহিদা ছিল, যে আমি শুধু যে কোনো জায়গায় দাঁড়ায় কথা বলতে পারলেই হতো। দেখো যে কারের প্রথম ইন্ট্রোডিউস করছে কারের ভিতরে, তারপরে দেখলো যে কারের ভিতরে এটা কিভাবে কি সমস্যার সমাধান করা যায়, কি করা যায় না করা যায়, সেগুলো তারা চিন্তা করলো। চিন্তা করতে করতে আসলো যে না, শুধু কারে হইলে হবে না, যে কোনো জায়গায় যে কোনো সময় আমি শুধু কারে মুভ করার সময় করব, যে কারে মুভ করবে না সে
তার ছাড়া যোগাযোগ করতে পারবে না। তো these are the necessity and also to overcome the problem of the previous version problem গুলো দূর করার জন্য and to meet up the increasing demand of the subscriber, new types of new version or new standard of mobile is introduced. Clear কথাটা? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, তিনজন উত্তর দিলে তো হবে না, আরো সবাইকে ইয়ে হইতে হবে। আচ্ছা, আমরা আবার আমাদের স্লাইডে যাই, আবার যখন ভিডিওর দরকার হবে আমরা তখন ভিডিও দেখবো ইনশাআল্লাহ। তো আমি বইয়ের নাম দিয়ে দেব। সেলুলার নেটওয়ার্ক কাকে বলে বা মোবাইল নেটওয়ার্ক অলরেডি আমি বলে ফেলছি, যেখানে সেল ভিত্তিক কমিউনিকেশন হবে এবং সেই সেলগুলা না কমিউনিকেট করবে যে কোনো সময় যে কোনো জায়গায়। সেলগুলা দেখো, এই যে এরকম সেল থাকবে, আমরা সব শিখবো, ওরিড হওয়ার কিচ্ছু নাই। এইরকম সেল ভাগ করা থাকবে, সারা পৃথিবীটাই এরকম সেলে যে যে জায়গাগুলাতে কমিউনিকেশন মোবাইল সেলুলার কাভারেজ দিছে, যেমন বাংলাদেশে বলে যে কোনো জায়গায় কাভারেজ বাকি নাই, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে ঢুকে গেছে অ্যাডভার্টাইজ। তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকেও এখন জামাল ভুইয়া হওয়া যায়, তাহসান হওয়া যায়, কোনো সমস্যা নেই। তো তার মানে সব জায়গায় এরকম করে করে সেল তৈরি করে দিছে। সেলটা কাকে বলে? সেল ইজ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া covered by cellular telephone transmitter, covered by cellular telephone transmitter, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। সেল মানে কিন্তু এই আমাদের একটা এরিয়া হবে, ঠিক আছে, এরিয়া হবে, সেই এরিয়াটাই আমার ট্রান্সমিটারকে কভারেজ দেবে। এখন তোমাদেরকে জানতে হবে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে সব রেডিও ফ্রিকোয়েন্সি হলো 3 কিলোহার্টজ টু 300 গিগাহার্টজ, আমরা কমিউনিকেশন থিওরি পড়ার সময় জানছি। কিন্তু সব ফ্রিকোয়েন্সি দিয়েই মোবাইল হবে না, সব ফ্রিকোয়েন্সি দিয়ে স্যাটেলাইট হবে না, সব ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়াইফাই হবে না। এই রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জ কাজ করবে মোবাইলের জন্য, একটা নির্দিষ্ট রেঞ্জ স্যাটেলাইটের জন্য, একটা নির্দিষ্ট রেঞ্জ হলো ওয়াইফাই এর জন্য, একটা ওয়াইম্যাক্স এর জন্য, একটা এলটি এর জন্য। তোমাদের কি খেয়াল আছে যে স্যাটেলাইট কমিউনিকেশন যে আমরা পড়ছিলাম সেখানে রেঞ্জটা কত হার্টজের ছিল? মানে তোমার সংখ্যাটা বলতে হবে না, কিন্তু সেটা কি কিলো ছিল না মেগা ছিল না গিগা ছিল, এরকম কি কারো মনে আছে? ম্যাম গিগাহার্টজ ছিল। গিগা ছিল, গিগাহার্টজ। ভেরি গুড, গিগাহার্টজ। গিগাহার্টজ, ভেরি গুড। ঠিক আছে ম্যাম। জি জি, ভেরি গুড, ভেরি গুড। আমি মানে খুবই অনার্ড ফিল করতেছি এবং হ্যাপি হচ্ছে এবং কি বলবো এটাকে, প্লিজড। যদি তোমরা নেট না দেখে মানে মোবাইল টিপে না বলে থাকো, এখানে আবার ব্র্যাকেটে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে দেখবো যে আমাদের মোবাইল সেলুলার কমিউনিকেশনের জন্য একটা ফিক্সড রেডিও ফ্রিকোয়েন্সি আছে, সেই রেঞ্জ গুলো আমি দেখবো। তাহলে আমরা আগে বুঝলাম যে একটা সেল থাকবে, যেখানে একটা সেল হলো একটা এরিয়া, একদম জিওগ্রাফিক্যাল এরিয়া, 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম একটা এরিয়া থাকবে যেখানে এই ফ্রিকোয়েন্সিটা কাজ করবে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটা। সেলুলার নেটওয়ার্ক অলরেডি বলে ফেলছি। এখন এই সেলটা কেমন হবে? নানান রকম শেপের হইতে পারে, খেয়াল করো। সার্কেল হইতে পারে, এব্রো থেব্রো হইতে পারে, হেক্সাগোনাল হইতে পারে, স্কোয়ার হইতে পারে, সরি, আবার ট্রায়াঙ্গুলার হইতে পারে, ঠিক আছে। এখন আমি তোমাদের জন্য একটা এখানে ফিগার ড্র করব, তোমরা দেখো, এটার উপরেই আমি ড্র করছি। মনে করো যে স্কোয়ার না হলেও এটা একটা স্কোয়ার হয়েছে। এই
মনে করবা যে সবগুলা ভিতরের গুলো সবগুলা সমান, দেখতে ছোট বড় মনে হলেও মনে করবা যে সমান। ঠিক আছে, কি মনে করা যাবে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আঁকানোর পিছনে কিন্তু কারণ আছে, এমনি এমনি আঁকাচ্ছি না। আচ্ছা, তারপরে আরেকটা শেপ কি থাকলো? সরি, ম্যাডাম কি করতেছে এগুলো? অযথাই সময় নষ্ট করতেছে না, সময় নষ্ট করতেছে না তোমাদের? সবগুলা বাহু সমান, আর্ম সমান, এটা মানে নিয়ে মানতে হবে এখান থেকে যে ম্যাডাম সবগুলা সমান আঁকাইছে। ম্যাডাম সমান আঁকাইতে না পারলেও মানতে হবে যে সমান আঁকাইছে বাহুগুলা। আসো, এবার খেয়াল করো। খেয়াল করো, চলে আসো। আসো তো তোমরা ক্লাসে নাকি চলে গেছো? জি ম্যাম। জি ম্যাম জি আছে। ম্যাম আছি। আচ্ছা, প্রথম যে একটা বড় এই যে লাল স্কোয়ারটা ড্র করছিলাম, প্রথম যে একটা বড় লাল স্কোয়ারটা ড্র করছিলাম, তার ভিতরে ছোট স্কোয়ার কয়টা ছিল? ম্যাম 4টা। চারটা ম্যাম ছিল। তাহলে একটা নির্দিষ্ট এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে যদি আমি সমান সমান স্কোয়ারে ভাগ করি, মনে করো এটা বাংলাদেশ। প্রথম যে প্রথম যে বড় লাল স্কোয়ারটা নিলাম, এটা মনে করো বাংলাদেশ। এই বাংলাদেশকে আমি 4টা সমান ভাগে ভাগ করলাম, স্কোয়ার হিসেবে যদি আমি এরিয়াটা ভাগ করি, তাহলে দেখা গেল যে একটা নির্দিষ্ট জায়গায় স্কোয়ার হলো 4টা। ক্লিয়ার? জি ম্যাম। কি বাকিটা ক্লিয়ার না? শুধু বর্ষা ক্লিয়ার জি নাকি? ম্যাম, ক্লিয়ার ম্যাম। আচ্ছা, তারপরে
যদি আমি ওই স্কোয়ারের বাহুগুলা যেরকম সেই একই পরিমাণ বাহু, ধরো যে এটা 2 সেন্টিমিটার ছিল, এই 2 সেন্টিমিটার বাহু নিয়ে যদি এটাকে ত্রিভুজ হিসেবে আমি ভাগ করি, তাহলে সেল হচ্ছে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ত্রিভুজ ট্রায়াঙ্গুলার শেপ যদি নেই, তাহলে নাম্বার অফ সেলের সংখ্যা কি হবে বাংলাদেশে, কয়টা হবে? 12টা। বুঝতে পারছো নাকি এমনি বলতেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম একটু আবার বললে। এই যে প্রথম যে লাল স্কোয়ারটা, বড় যে লাল স্কোয়ারটা, সেটা ধরে নাও বাংলাদেশ। এখন আমি যেটা কাজ করছি, এই বাংলাদেশকে একই দৈর্ঘ্য নিয়ে স্কোয়ার হিসাবে যদি ভাগ করি, তাহলে কয়টা স্কোয়ার লাগবে? একই দৈর্ঘ্য নিয়ে যদি ত্রিভুজ হিসেবে, ট্রায়াঙ্গেল হিসেবে ভাগ করি, তাহলে কয়টা ট্রায়াঙ্গেল লাগবে? সেই দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ করে নিয়ে বৃত্ত আঁকাইলে কয়টা বৃত্ত লাগবে? সেই বাহুটাকেই যদি হেক্সাগোনাল, ষড়ভুজের একটা বাহু হিসেবে নেই, তাহলে কয়টা হেক্সাগোনাল লাগবে? সেই জিনিসটা আমি এখানে ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এটার পিছনে একটা বিরাট কারণ আছে, যে তুমি কোন ধরনের সেল করবা। সেল শেপ তো বিভিন্ন রকমের হয়, কোন সেল শেপটা তুমি দিবা, দিলে তোমার জন্য কনভিনিয়েন্ট হয়। আর ইউ গেটিং মি? জি ম্যাম, বুঝতে পারছি। তো প্রথমে দেখা গেল যে আমি একটা নির্দিষ্ট বাহু নিলাম, সেই বাহুটা নিয়ে বাংলাদেশকে ভাগ করলাম স্কোয়ার হিসেবে, দেখা গেল স্কোয়ার হচ্ছে 4টা। আর যদি ত্রিভুজ করি, তাহলে দেখো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা, প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে 3টা করে ত্রিভুজ আসতেছে, তাহলে 4টা স্কোয়ার আছে, 12টা ট্রায়াঙ্গেল। ওকে, মনে রাখো, লিখে রাখো যে ওটা আসছে 4টা স্কোয়ার হলো 4টা, আর ট্রায়াঙ্গেল আসছে কয়টা? 12। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন করি, যে স্কোয়ার গুলা একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ারের কি কোনো ফাঁকা জায়গা আছে, না সব গায়ের সাথে গা লাগানো? ম্যাম গায়ের সাথে লাগানো, টাকা নেই তো। আব্দুর রহমান ঘুমাসি গেছে, আব্দুর রহমান, আমি জানি তো তার সম্বন্ধে। আব্দুর রহমান যা মার্কস পাবে ফাইনালে, আব্দুর রহমানের তার থেকে 5 কাটা যাবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল গুলা যে আছে, সে ট্রায়াঙ্গেল গুলা কি একটা ট্রায়াঙ্গেলের সাথে আরেকটা ট্রায়াঙ্গেলের কি কোনো গ্যাপ আছে, না ট্রায়াঙ্গেল গুলা লাগানো? ম্যাম গ্যাপ তো নেই। ম্যাম অ্যাডজাস্ট ম্যাম। অ্যাডজাস্ট, কোনো গ্যাপ নেই। এখন চলে আসো স্কোয়ার। দেখো ওই ব্যাসার্ধ নিয়েই যদি আমি একটা স্কোয়ার তৈরি করি, তাহলে দেখো 2টা ফুল স্কোয়ার লাগে আর হাফ হাফ হলেই হয়, তাই না? তার মানে তোমার সার্কেল লাগতেছে 2.5 2.5, মানে অলমোস্ট 3টা ফুল সার্কেল, না 2.5 করে, তাই না? এই যে হলুদ রঙেরটা হলো তোমার সার্কেল। দেখো এই যে আমি দেখাচ্ছি, খেয়াল করো, এই যে একটা গোল্লা আর এই যে একটা সার্কেল, আরেকটা পুরা লাগতেছে না, তাতেই এই বাংলাদেশটা কভার হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করো, সার্কেল গুলার মধ্যে, পাশাপাশি 2টা সার্কেলের মধ্যে কি গ্যাপ থাকতেছে না? জি ম্যাম, গ্যাপ আছে। পাশাপাশি যদি 4টা সার্কেলে দাও, তাও দেখো যে এই জায়গাটা, জি ম্যাম। এই জায়গাটায় কি একটা গ্যাপ তৈরি হয়ে আছে না? জি লিখে দাও, একটা গ্যাপ তৈরি হয়ে আছে, মনে রাখো এই পয়েন্ট গুলা। এখন আসো হেক্সাগোনাল। হেক্সাগোনাল কয়টা লাগলো দেখো, হেক্সাগোনাল কয়টা লাগছে দেখো। এই একটা ফুল, এইটার হাফ, কারণ এই বাকিটুকু দেখো আমি উপরে আঁকাইছি ইচ্ছা করে বোঝানোর জন্য, এইখানেও হাফ, এইখানেও হাফ, তাহলে কিন্তু আরো কম লাগতেছে, একটা ফুল লাগতেছে, আর ধরো এখানে 3টা হাফ, মানে 2 আড়াইটা লাগতেছে, 2.5 অলমোস্ট। ঠিক আছে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আফসানা ক্লাস আছো?
পিয়াস, ম্যাম। পিয়াস বলো এখানে তাইলে সেল একই এরিয়ায় কোন ধরনের শেপের সেল দিলে বেশি সেল লাগতেছে? ম্যাম ট্রায়াঙ্গেল দিলে। ট্রায়াঙ্গেল দিলে বেশি লাগছে। ওকে, তারপর আরিফুল ইসলাম। Yes, ma'am. তারপরে কোনটা লাগছে? Yeah. সবচেয়ে বেশি সেল লাগতেছে যদি ট্রায়াঙ্গুলার শেপ দাও। আর 2 নম্বরে ট্রায়াঙ্গুলারের চেয়ে কম লাগবে কোনটা? Circle. তাকাও তাকাও, স্লাইডের দিকে তাকাও, দেখো সংখ্যা লেখা আছে। Square. হ্যাঁ, Square. স্কয়ার। Square. আচ্ছা জিদান, জি ম্যাম। তারপর ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো সবচেয়ে বেশি, তারপর হলো হ্যাঁ। স্কয়ার, তারপরে কোনটা? সার্কেল। সার্কেল, তারপরে কে বলো? আসাদুল্লাহ। ইয়েস ম্যাম। হ্যাঁ, তারপরে কোনটা লাগছে দেখো তো দেখি, সবচেয়ে কম সেল লাগছে কোনটায়? ম্যাম হেক্সাগোনাল। হেক্সাগোনাল, ভেরি গুড। ওকে, এখন আমরা তাহলে একটা জিনিস বুঝি যে যদি সেল বেশি লাগে একটা এলাকা কভার করতে আমার খরচ বেশি হবে, কারণ প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। আমি যদি অল্প সংখ্যক সেল দিয়ে পুরো এলাকা কভার করতে পারি তাহলে আমার যেরকম ঘন ঘন সেল বসায় একটা কমপ্লেক্সিটিও তৈরি হবে না, এক্সপেন্সিভও হবে না। পয়েন্টটা কি বুঝতে পারছো? সেলের সংখ্যা যদি আমি কম দিয়ে বেশি এলাকা কভার দিতে পারি এইটাই ভালো। কারণ হলো যে সরি, যত বেশি তুমি ঘন ঘন একটা জিনিস ভাগ করবা তত ঘিজিবিজি হবে না, তাতে করে কমপ্লেক্সিটি বেশি হবে। এত যন্ত্র, একটু পরপরই এন্টেনা, একটু পরপরই এন্টেনা, আর এত এন্টেনা, এত বেজ স্টেশন, এত যন্ত্র এক্সপেন্সিভ হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট এইম থাকবে যে আমরা যাতে কম সেল দিয়ে বেশি এরিয়া কভারেজ দিতে পারি। ওকে, ইয়েস ম্যাম। তোমরা কিন্তু আমাকে এইটা প্রশ্ন করতে পারতা যে ম্যাডাম আমরা তো ট্রায়াঙ্গেলের ইয়েও বেশি নিতে পারি, আর্মের লেন্থ তো বেশি নিতে পারি, মানে বাহুগুলো বেশি নিতে পারি, তাও বেশি হবে একটা স্কোয়ার। এই দেখো একই বাহুরই কিন্তু আমরা স্কোয়ার আঁকাইছি, একই বাহুরই আমরা এই জন্য আমি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আঁকাইছি, সেইটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত ড্র করছি, সেইটাকেই আমরা বাহু হিসেবে হেক্সাগোনাল নিয়েছি। তাতে করে দেখা যাচ্ছে যে আমার সবসময় ট্রায়াঙ্গেলে বেশি লাগতেছে। তাহলে আমরা এখন এখানে চলে আসলাম যে না, আমার সবচেয়ে কম সেল যেটা লাগবে সেইগুলাতে আমি যাব। এখন সার্কেল থাকলো চিন্তায় আর হেক্সাগোনাল থাকলো চিন্তার ভিতরে, এই দুইটা আউট। স্কোয়ারও আউট, এটাও আউট। কেন আউট সেটাও বললাম, দেখি কে বলতে পারে। যদি গ্যাপ থাকে ওটাতে কি সমস্যা নেই? আসতেছে, ভেরি গুড, আসতেছে। এটা কে জিজ্ঞেস করছে? সাদিয়া। জি। আশিকুর রহমান। আশিকুর রহমান, গোপীনাথ। Yes, ma'am. হ্যাঁ গোপীনাথ বলো যে আমি সেল সংখ্যা কি বেশি হলে ভালো না কম হলে ভালো? কম হলে ভালো ম্যাম। কেন কম হলে ভালো? এখানে আমার স্পেস কম লাগতেছে। স্পেস কম লাগতেছে, ঘন ঘন সেল হইলে কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আর কি হবে? আরেকটা পয়েন্ট কি বললাম? ম্যাম ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু বেশি খরচ হবে। কে বললো এটা? ম্যাম আসাদুল্লাহ। তোমারে জিজ্ঞেস করছে? সরি ম্যাম। আবার জিজ্ঞেস করবো তো? তো চিন্তায় করো না যে ম্যাডাম আমাকে আর পড়া জিজ্ঞেস করবে না, আমি তো পড়াই জিজ্ঞেস করতে চাই।
ভার্চুয়াল বলে তো একটু মানে ফাঁকি মেরে চলে যেতে পারতেছে, ঘুমায় টুমায় দূরে টুরে যায়। আচ্ছা, তারপরে এখন আমরা আসি যেটা সাদিয়া জিজ্ঞেস করছিল, সেটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এখন হেক্সাগোনাল নেব না সার্কেল নেব। এখানে তিনটা, ওখানে আড়াইটা, ম্যাডাম হেক্সাগোনালই নেব না। সেইটার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ওইটা তো একটা পয়েন্ট অবশ্যই যে কম সংখ্যক লাগতেছে, কিন্তু সরি খেয়াল করো, যখন যে জায়গাটা গ্যাপ থাকবে, ও জিজ্ঞেস করছে ম্যাডাম গ্যাপ থাকলে কি হয়, ওই জায়গাটা কোনো নেটওয়ার্ক কাভারেজ পায় না, ওই জায়গাটায় কোনো নেটওয়ার্ক কাভারেজ পায় না, এন্টেনা গুলা ওই জায়গাটা কভার করতে পারে না। তার প্রত্যেকটা সাধারণত সেন্টারে বসানো থাকে, এখানে একটা এন্টেনা থাকবে, এরকম এন্টেনা থাকবে, সেই এন্টেনাটা এই বর্ডার পর্যন্ত, তার এরিয়া পর্যন্ত ওইভাবে হিসাব করেই এন্টেনা বসানো হয়, যে সে 1 কিলোমিটার জায়গাকে কাভারেজ দিবে, কথার কথা 1 কিলোমিটার এলাকাকে সে কাভারেজ দিবে, তার বাইরে আর সে কাভারেজ দিতে পারে না। তাহলে যদি আমি সার্কেল বসাই, সার্কেল দিয়ে করি, তাহলে সবসময় আমার পার্শ্ববর্তী সেলের সাথে একটা গ্যাপ থেকে যাবে, যে এরিয়াটা কাভারেজ পাবে না, যে এরিয়াটা কি হবে, আমার কোনো নেটওয়ার্ক কাভারেজ পাবে না। সো আমার সার্কেলের সংখ্যা কম হলেও আমি সার্কেল দিতে পারবো না। সো হুইচ শেপ ইজ বেটার, হেক্সাগোনাল ইজ বেটার, বিকজ এখানে সেল সংখ্যাও কম লাগতেছে, কোনো গ্যাপ নাই, কাভারেজ ফুললি এন্টায়ার এরিয়া, মানে পুরা সম্পূর্ণ এরিয়াকেই কাভারেজ দিচ্ছে। ক্লিয়ার? জি ম্যাম। সবাই জি ক্লিয়ার? ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। গোপীনাথ আনসার করছিলা? হীরামন? জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। হ্যাঁ হীরামন। জি ম্যাম। আচ্ছা হীরামন বলো, যে তাইলে আমরা এই যে এত কিছু সেল টেল দেখলাম, তার মধ্যে কোন সেলটা সবচেয়ে ভালো বা ব্যবহার করা হয় আদর্শ? হেক্সাগোনাল ম্যাম। হীরামন জি ম্যাম, হেক্সাগোনাল। বলো তাহলে কোন সেলটা, হুইচ টাইপ অফ সেল ইজ আইডিয়াল? হেক্সাগোনাল একটু ভালো ম্যাম। কোনটা জোরে বলো, শুনি নাই। হেক্সাগন ম্যাম। হেক্সাগোনাল কেন ভালো? ম্যাডাম এটা পুরো এরিয়াটা ম্যাডাম কভার দেয়। কোনো গ্যাপ থাকে না? আরেকটা, জি ম্যাম, কোনো গ্যাপ থাকে না। আরেকটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট, একটা এটা 2 নাম্বার, যেটা প্রথমেই বলে আসছি, এখানে সেল সংখ্যা কম লাগবে, একটা ট্রায়াঙ্গেল বেশি লাগবে, স্কোয়ার বেশি লাগবে। স্কোয়ার আর ট্রায়াঙ্গেলও খেয়াল করো তোমরা, এদের তো কোনো গ্যাপ নাই, স্কোয়ার আর ট্রায়াঙ্গেল। তাহলে কেন স্কোয়ার এন্ড ট্রায়াঙ্গেল না নিয়ে হেক্সাগোনাল নিচ্ছি? এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসলো না, যে ম্যাডাম স্কোয়ার গুলাও তো পরে পরে লাগানো। তাহলে একটা কথা হলো, পরে পরে লাগানো থাকলেও সেল লাগে বেশি, সেই তুলনায় হেক্সাগোনাল সেল লাগে কম। তাহলে কাভারেজ এরিয়া বেশি, সেল সংখ্যা কম, কাভারেজ বেশি দিলে তো সেলের সংখ্যা কম হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এটা পাশাপাশি দুইটা সেলের মধ্যে কোনো গ্যাপ থাকে না। ওকে? জি ম্যাম। জি ম্যাম। সবাই ক্লিয়ার? জি ম্যাম। তাইলে দেখো একটা স্লাইডই আছে, হ্যাঁ? একটা স্লাইড আছে এর আগে, কেন which shape, hexagonal shape is perfect over square triangle cell shapes in the architecture? Number 1, it covers an entire area without overlapping, একটা আরেকটাকে ওভারল্যাপও করে না। তুমি যদি একটা সার্কেলকে কভারেজ না দিতে চাও, তাহলে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করাই দিতে হবে, তাই না? দুইটা যদি তুমি ঠিক করলা যে না ম্যাডাম, এটা একটা মনে ইনোভেটিভ আইডিয়া আসলো, যে ম্যাডাম আমরা সেল করার জন্য এরকম দুইটা গোল্লাকে, দুইটা সার্কেলকে এরকম ওভারল্যাপ করাই দেই, একটা আরেকটার পেটের মধ্যে দিয়ে দিই, তাহলে তো আর কোনো গ্যাপ থাকে না। তাইলে এটার ফ্রিকোয়েন্সি আর এটার ফ্রিকোয়েন্সি মিশে যাবে, ইন্টারাপশন হবে, ইন্টারফেয়ারেন্স হবে, নয়েজ হবে। সো ওভারল্যাপ করা যাবে না, টাচড রাখতে হবে, একটা শেষ হলে যেন আরেকটা শুরু হয়। এই যে দেখো এখানে নিচে ফিগারটা ড্র করা আছে, তাহলে বলতেছে যে এটা কোনো রকম ওভারল্যাপিং অথবা কোনো রকম গ্যাপ ছাড়াই এক পুরা এরিয়াটা কভার দেয়। এটার এরিয়া স্কোয়ার এবং ট্রায়াঙ্গেলের চেয়ে বেশি হয়, ফলে লেস সেলের দরকার হয়।
আর এটা দেখা যায় অলমোস্ট তোমার সার্কেলের মতো, হেক্সাগোনালটা অলমোস্ট সার্কেলের মতো, এবং এটাতে একটা অমনি ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করলে, অমনি ডিরেকশনাল অ্যান্টেনা কাকে বলে অন্য কেউ অ্যান্সার করবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার করবে। ইশতিয়াক পড়া বলছে? প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ বলো। জি। এক হলো যে ইয়েকে সরি মানে হেক্সাগোনাল অমনি ডিরেকশনাল অ্যান্টেনা কাকে বলে? ভুলে গেছো? আসাদুল্লাহ বলতে পারবা? ইয়েস ম্যাম। বলেন। ম্যাম অমনি ডিরেকশন হচ্ছে যে 360 ডিগ্রিতে এটা কভার করে, হ্যাঁ, রিসিভার এবং ট্রান্সমিট করতে পারে। ভেরি গুড। হেক্সাগোনাল শেপে আমরা অমনি ডিরেকশনাল অ্যান্টেনাটা ব্যবহার করা খুবই ইজি, সারা মানে এখানে এফিসিয়েন্সি বেশি পাওয়া যায়। দিস আর দ্য রিজনস হোয়াই হেক্সাগোনাল সেল ইজ ইউজড। ওকে, সবাই ক্লিয়ার? পরীক্ষা প্রশ্ন আসলে যে which shape of cell is perfect or ideal for mobile cellular communication and why? পারা যাবে? ম্যাম। জি ম্যাম। পারা যাবে? জি Yes, ম্যাম। ma'am. পারা যাবে। ইয়েস ম্যাম। আচ্ছা, 5 জন বললো যে পারা যাবে, আর বাকিরা পারবে না, এটা আমি বুঝে পেরেছি। এছাড়া সাইজের উপর ভিত্তি করে, ওটা ছিল কিন্তু শেপ। স্টুডেন্টরা দেখা যায় যে পরীক্ষায় প্রশ্ন যখন রিটেন হইতো এত বেশি মিক্স আপ করে ফেলতো। যদি আমি বলি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট শেপস অফ দ্য সেল, শেপ মানে আকার আকৃতি, আর সেই অনুযায়ী তুমি ক্লাসিফাই করো সেলকে। প্রশ্ন আবার আরেকটা প্রশ্ন করতে হইতে পারে, ক্লাসিফাই সেলস অ্যাকর্ডিং টু দ্য সাইজ এন্ড ফাংশন। তখন আবার তারা কি করে, মিক্সড আপ করে ফেলে শেপের সাথে সাইজ, সাইজের সাথে সাইজ মানে তার ডায়ামিটার বা রেডিয়াসটা কত হবে, তার ব্যাসার্ধ কত হবে, এটা হলো সাইজ। আর শেপ হলো তার আকারটা দেখতে কেমন সেটার উপর বেস করে। এখন খেয়াল করো, আমরা সাইজ নিয়ে কথা বলবো যে সব হেক্সাগোনাল সেলই হইলো, বা হেক্সাগোনাল সেলের এখানে ডায়ামিটারটা কত সেই হিসাবে আমরা করব। দেখো ম্যাক্রোসেল হলো 10 কিলোমিটার, 10 কিলোমিটার। খেয়াল করো 10 কিলোমিটার যদি হয় কোনো সেল, তাহলে সেই সেলটাকে বলা হয় হলো ম্যাক্রোসেল। ম্যাক্রোসেল খেয়াল করতেছো? 10 কিলোমিটার হলে যদি ডায়া হয় তাহলে সেটাকে বলা হয় ম্যাক্রোসেল। যদি ডায়ামিটার মানে ব্যাস 1 কিলোমিটার হয় তাহলে সেটাকে বলা হয় মাইক্রোসেল। পিকোসেল, পিকোসেলটা কি বলতেছে যে পার্টিকুলার এরিয়া অথবা বিল্ডিং অথবা টানেল। আমাদের দেশে তো এখন একটা টানেল হচ্ছে কেবল কর্ণফুলী টানেল, তাহলে এই টানেলটার ভিতরে ফরেন কান্ট্রিতে তো অনেক আন্ডারগ্রাউন্ড আছে, টানেল আছে। আমাদের দেশে তো এরকম আন্ডারগ্রাউন্ড টানেল কেবল চালু হচ্ছে। এই সমস্ত টানেল গুলার ভিতরে দেখা যায় যে আন্ডারগ্রাউন্ড থাকে, নর্মাল বেস স্টেশন বা টাওয়ার দিয়ে কানেকশন দিতে অনেক সময় নেটওয়ার্ক পায় না, কানেকশন পায় না। সেই ক্ষেত্রে কি করা হয় যে শুধু ওই টানেলটুকুর জন্যই, শুধু ওই টানেলটু যতটুকু ওইটুকুর জন্য আমি কয়েকটা সেল বসালাম, বা একটা সেল ছোট টানেল হলে এক সেলেই কভার হয়ে গেল। এরকম শুধু ওইটার জন্য যদি স্পেশাল পারপাস যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে এই ধরনের সেলকে বলা হয় পিকোসেল। এই যে জেনারেলি ফর কভারিং স্মল এরিয়াস, ধরো যে একটা সিটি তৈরি করে না, বিভিন্ন সিটি, জাপান গার্ডেন সিটি এই সেই, তাহলে ওই জাপান গার্ডেন সিটির জন্যই ছোট্ট ওই সেলটা, ওখানে 2টা সেল বসাইলো শুধু ওইটুকুর জন্যই, যে ওই ভিতরে ভিতরে তারা ইয়ে করবে বা তারা বাইরে থেকে নিতে পারবে, আবার তাদেরটা বাইরে যাবে। এই জন্য মেইন জাপান গার্ডেন সিটি হলো মোহাম্মদপুরে, তাহলে মোহাম্মদপুর ওই এলাকাটায় ধরো যে 1 কিলোমিটারের জন্য একটা আছে সেল আছে, সেইটা বাদ দিয়ে শুধু তারটার জন্য যদি করে স্পেশাল পারপাসে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় পিকোসেল, বা একটা টানেলের জন্য করলো। লার্জার এরিয়ার চেয়ে একটা ছোট কভারেজ পাওয়ার জন্য এটা সাধারণত লার্জার এরিয়া পাওয়া যায় না, এই জন্য বলা হচ্ছে যে লার্জার সেল ছাড়া একটা স্পেশাল জায়গায় স্পেশাল পারপাসের জন্য যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে পিকোসেল। ওকে ম্যাম, এখানে ম্যাক্রো সেলে স্পার্সলি পপুলেটেড মানে কি বোঝাচ্ছে? বুঝি না, একটু আবার বলবা? ম্যাম, ম্যাক্রো সেলে স্পার্সলি পপুলেটেড মানে এটার মিনিংটা কি ম্যাম? স্পার্সলি পপুলেটেড মানে কি, ঘনবসতি পূর্ণ এরিয়া? রিমোট, দূরবর্তী এবং স্পার্সলি
পপুলেটেড না, স্পার্সলি মানে ঘনবসতি না, ফাঁকা ফাঁকা। ডেন্সলি হলো, ডেন্সলির অপোজিট হলো স্পার্সলি, আমি যতদূর জানি। ম্যাম মানে ম্যাক্রোতে হচ্ছে এরিয়াটা বেশি কভার হবে। হ্যাঁ, তোমার যদি ঘনবসতি হয় তাহলে তোমার তো ছোট এরিয়া দিতে হবে, অত ছড়ায় দিলে তো তোমার হবে না। স্পার্সলি সম্ভবত, আমি একটু দেখে দিচ্ছি, স্পার্সলি মানে হালকা জনবহুল না। পিকোসেল 1 কিলোমিটারের নিচে হয় ডায়ামিটার। হ্যাঁ, পিকোসেলের ডায়ামিটার কি 1 কিলোমিটারের নিচে হয়? হ্যাঁ ঠিকই বলছেন, স্পার্সলি মানে জনবিরল, লোকজন কম, তাহলে তুমি বড় এরিয়া নিয়ে তৈরি করতে পারবা সেল। ওখানে তো সাবস্ক্রাইবার বেশি না, এই জন্য তুমি বড় এরিয়া নিয়ে করতে পারবা। আর যেখানে লোকজন বেশি, সেখানে ঘনবসতিপূর্ণ বিল্ডিং বেশি, সেখানে অল্প জায়গা নিয়ে করতে হয়, সেটা হলো মাইক্রো সেল। আর ম্যাক্রো একটু বড়, মাইক্রো ছোট, 10⁻⁻6, আর ম্যাক্রো হলো 10⁻6, মানে ওটা বড় এটা ছোট। আর পিকোসেল মানে তুমি যদি এরকম সাধারণত সেলগুলো 1 কিলোমিটার হয়, রেডিয়াস সাধারণত 1 কিলোমিটার হয়, ঠিক আছে? তো এখন তুমি মনে করলা যে আমি এই টানেলটা 10 কিলোমিটার, আমি 10 কিলোমিটার জুড়ে একটা সেল বানাই, এটার নাম পিকোসেল দেবো, তা হবে না। কিন্তু 1 কিলোমিটারের চেয়ে ছোট ছোটই দিবা, কিন্তু সার্ভ করবে শুধু ওই টানেলটুকু, বাকিটুকুর বাইরে ওইটা আর কাজ করবে না, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব আমি দেখাবো, সেলগুলাকে একই ফ্রিকোয়েন্সি দিয়েও বারবার ইউজ করা যায়, আমি তোমাদেরকে এগুলো দেখাবো। আজকে তো কেবল শুরু, সব যদি একদিনে ইয়ে করে দেই, কারণ ওই একই ফ্রিকোয়েন্সি বারবার ইউজ করার চ্যাপ্টারটাই আলাদা, শুধুমাত্র ওইটুকের জন্য যে এইটুক যখন পাস করবা তখন যেন এই সেলগুলা বেশি অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, সেটার জন্য এই পিকোসেল। এবং এমনকি তোমার পিকোসেলটা লম্বা টানেলের জন্য হয় না, এই যে বলা আছে যে লার্জারের জন্য ইজ নট পসিবল। দেখা যায় যে অল্প এরিয়া, কিছুটুকু জায়গা টানেল আছে, সেই জায়গায় আমি 4-5টা পিকোসেল বসালাম। ক্লিয়ার? জি বুঝতে পার? ম্যাম, আমাদের রুরাল এরিয়ায় যে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো বসানো থাকে, ওটাও কি সেল আন্ডারে পড়ে না? মানে ওটা কি ম্যাক্রো সেলের আন্ডারে পড়ে? সরি, সব মাইক্রো, সব মাইক্রো, ম্যাক্রো না মাইক্রো। আমাদের দেশে ওইভাবে করে, আমাদের দেশে না, ধরো যে আমরা তো পপুলেটেড, আমাদের দেশে তো পসিবলই না এগুলো। ধরো যে যে সমস্ত সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার এরিয়ার সাথে কি আমাদের এরিয়ার তুলনা হলে, রাশিয়ার লোক সংখ্যা, রাশিয়া আমাদের চেয়ে কত গুণ জানি বড়, অনেক বড়, কিন্তু লোক সংখ্যা আমাদের মানে অর্ধেকেরও কম। তাহলে সেই রাশিয়াতে তুমি ম্যাক্রোসেল দিতে পারো, এত ফাঁকা ফাঁকা যে এত সাবস্ক্রাইবার তো ওখানে দরকারই হয় না, বুঝতে পারছো? আমাদের এখানে সবকিছুই হলো তোমার মাইক্রো, কারণ আমাদের খুবই ডেন্সলি পপুলেটেড, আমাদের এশিয়াতেই ম্যাক্রো চিন্তা করার কোনো উপায় নাই। আমাদের হাইয়েস্ট রেঞ্জ 1 কিলোমিটার মাইক্রোসেল, যেটা 1 কিলোমিটার ডেন্সলি 1 কিলোমিটার হচ্ছে লেস দেন 1 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে সিলেক্টিভ সেলস। দেখো, সিলেক্টিভ সেলস হলো এই ধরনের সেলগুলা, সিলেক্টিভ বা আমব্রেলা সেল, এগুলো স্পেশাল পারপাস সেল। স্পেশাল পারপাস সেল মানে কোনো কারণে, ধরো ইন্ডিয়ার যখন নেপালের সাথে শুরু হইলো, ওদের কি ওই জায়গাটার নাম কি, নামটা কেন ভুলে গেলাম, যে কয়দিন আগে না মারামারি হলো যে নেপালের সাথে, নেপাল বলতেছে চায়নার সাথে মারামারি হলো না, লাদাখে এখন তারা কাজ করবে, নিজেদের মধ্যেই তারা কমিউনিকেশন করবে, এবং এটা খুবই তারা সিলেক্টিভ থাকবে, সবাই এখান থেকে নিতে পারবে না, ইনফরমেশন দিতে পারবে না। তখন লাদাখের জন্য তারা একটা সেল করলো, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিল, ছোট ছোট সেল করলো, যেখান থেকে ইন্ডিয়ার সেন্ট্রাল যে ওদের ডিফেন্স অফিস আছে সেখান থেকে শুধু লাদাখেই যাবে, মাঝখানে ইন্ডিয়ার অন্য জায়গায়ও পাবে না, শুধু লাদাখেই পাবে। এরকম যদি তারা কোনো ইনফরমেশন করে, অথবা চারিদিক দুই রকম হইতে পারে, আরেকটা হইতে পারে যে চারিদিকে যত ইনফরমেশন আছে সব সে যদি ক্যাপচার করার একটা ইয়ে চায়, যে ফুল 360 ডিগ্রি কাভারেজ তার
দরকার নাই, সে শুধু পার্টিকুলার চায়নার দিক থেকে ইনফরমেশন নিতে চায়, অথবা শুধু তার ডিফেন্স অফিস থেকে ইনফরমেশন, তার একটা পার্টিকুলার এরিয়া বরাবরই ইনফরমেশন দরকার, সেই ক্ষেত্রে যে সেলগুলা তৈরি করা হয় যখন 360 ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড, তখন এটাকে বলা হয় সিলেক্টিভ সেলস। Am I clear? জি ম্যাম। ম্যাম সিলেক্টিভ সেল কি ম্যাম অনেক সময় দেখা গেছে দুইটা কান্ট্রির বর্ডারের মধ্যে মোবাইল চালু করলে ডাটা রোমিং এ চলে যায় ম্যাম, এই কারণে নাকি? কি আবার একটু বলবে? ম্যাম যখন দেখা গেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝামাঝি অবস্থায় গেলে মোবাইলের সেলুলার ডাটাটা মানে সিমের যে নেটওয়ার্কটা সেটা রোমিং এ চলে যায়, অর্থাৎ বাংলাদেশের নেটওয়ার্ক সে পায় না, ইন্ডিয়ান নেটওয়ার্ক সে পাচ্ছে না। কি ম্যাম এইভাবে কি এটা আলাদা করা থাকে যে শুধু হ্যাঁ অবশ্যই অবশ্যই, নাহলে তো ওদের সব ইনফরমেশন আমরা নিয়ে নিতাম, আমাদের সব ইনফরমেশন ওরা নিয়ে নিত। প্রত্যেকটা দেশের তো নিজস্ব প্রাইভেসি সিকিউরিটি শুড বি মেইনটেইন, এই জন্য বর্ডারে এটা তোমরা পড়লে আরো বুঝবা, প্রত্যেকটা কান্ট্রির জন্য ফ্রিকোয়েন্সি আলাদা, কোনোভাবে আমাদের ফ্রিকোয়েন্সি ওদের যাবে না, ওদের ফ্রিকোয়েন্সি আমাদের আসবে না। এখন যদি আমাদের মানে যে সমস্ত কান্ট্রির মধ্যে যুদ্ধ থাকে, মারামারি থাকে, তারা ওই বর্ডার এরিয়া গুলাতে এরকম করে সেল বসায় যে যদি কোনোভাবে ওদের কোনো কিছু, আমরা একটা পার্টিকুলার দিকে এন্টেনা সেট করে রেখে দেবো, যদি কোনো সময় মানে শক্তিশালী এন্টেনা রাখলাম, কোনোভাবে যদি ওদের কোনো ইনফরমেশন আমরা ক্যাপচার করতে পারি, এরকম একটা মনোবাসনা নিয়ে করা হয়। আবার কি হয়, আমাদের দেশে ধরো আর্মিরা ট্রেনিং করতে গেল, এই যে বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং এ যায়, তখন তাদের যেন কোনো রকম ইন্টারাপশন না হয়, নিজেদের মধ্যেই যেন তাদের সেন্টার থেকে তাদের জায়গায়, জেনারেল পাবলিককেও তো আর্মি তাদের কনসেপ্ট, তাদের কৌশল টেকনিক তো জানাতে চায় না, তখন তারা তাদের নির্দিষ্ট ক্যান্টনমেন্ট এরিয়ার জন্য একটা সেল বসাতে পারে যে আমাদের ওই ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্ট, অথবা আমাদের সারা দেশে ধরো কথার কথা 64টা জেলায় 50টা ক্যান্টনমেন্ট আছে, এই 50টা ক্যান্টনমেন্ট নিজেরা এর সাথে ওর সাথে ওরা শুধু কানেক্টেড করবে, এরকম চাইলে, মানে এটা হলো সিলেক্টিভ। তুমি যদি এরকম চাও, বাংলাদেশে ধরো যে আলিকো একটা আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা ঠিক করলো যে আমার বিভিন্ন জেলায় যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর আমেরিকা থেকে একটা হবে, সারা দেশের সাথে একটা হবে, অথবা আমি ঢাকা থেকে বসে এই দক্ষিণের 5টার সাথে শুধু কমিউনিকেশন করব, তাহলে দক্ষিণ দিকে সে তার যে যত ডিগ্রি কভার করে এরকম করে একটা সেল তৈরি করে একটা এন্টেনা দিল, যেটা শুধুই সাউথের দিকে 5টা এরিয়াকে কভার করবে, 5টা দিক থেকে ইনফরমেশন নিবে। ঠিক আছে, কিভাবে নাই এগুলো আমরা সব পড়বো, তোমাদের ওরি হওয়ার কিচ্ছু নাই। এইরকম যদি করে তারা সেল তৈরি করে তাহলে সেটাকে বলা হয় সিলেক্টিভ সেল। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, অবশ্যই বলো। এই সেলগুলো পড়তেছি ম্যাম, বিষয়টা কি এরকম যে একটা সেলের আন্ডারে আমরা যতজন মানে গ্রাহক থাকি, শুধু আমরা তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবো ওই রেঞ্জের ভিতরে? না 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 না, সেলে তো একটা এগুলো স্পেশাল সেল, আর নরমাল একটা সেলে যে এন্টেনাটা বসানো থাকে সেটা 360 ডিগ্রি সব দিক থেকে, যত দিক থেকে আসতেছে, যত রকম সিগন্যাল আসতেছে সব ক্যাপচার করতে পারে। আমার একটা সেলের আন্ডারে শুধু আমি কমিউনিকেট করলে কি হইতো? তাহলে তো তুমি এখন কোথায় আছো, বর্তমানে তুমি কোথায় আছো? আমি নরসিংদী আছি। হ্যাঁ নরসিংদী। তাহলে তুমি শুধু নরসিংদীর লোকের সাথে কথা বলতে পারতা, তুমি ঢাকা ম্যাডামের সাথে কথা বলতে পারতা? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা একটু ধরো, আমি একটু আসতেছে, জাস্ট একটু, জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো। জি ম্যাম। বলো, কিছু বলতে চাচ্ছিলা? না না না, আপনি বললেন না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে কি বলছিলাম আমি, একটু মনে করাই দিবা?
ম্যাম সিলেক্টিভ সেলে মানে কত ডিগ্রি কভার করে এই ব্যাপারে টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, সিলেক্টিভ সেল সম্বন্ধে আমরা বললাম। আমব্রেলা সেলও একটা স্পেশাল পারপাস সেল, যে একটা পার্টিকুলার, এই যে দেখো বলছে যে এটা কোন জায়গায় ব্যবহার করা হয়, দোজ ওয়্যার এ হেভিলি ইউজড রোড ক্রসেস অ্যান এরিয়া ওয়্যার দেয়ার আর মাইক্রো সেলস। Under normal circumstances, this would result in a large number of handovers as people driving around. আচ্ছা, আমি বুঝা বলি। হয় কি, এই হ্যান্ডওভার একটা চ্যাপ্টার থাকবে, হ্যান্ডওভার একটা চ্যাপ্টারই থাকবে, তখন আমরা ডিটেলে শিখবো। এখন শুধু তোমরা মনে রাখো হ্যান্ডওভার শব্দটা কি, যে আমার ল্যাপটপটা আমি মিজান বলতেছে আমার ল্যাপটপটা আমি আব্দুর রহমানের কাছে হ্যান্ডওভার করে দিছে, এটার অর্থটা কি? ম্যাম দিয়ে দেওয়া। মিজান, জি ম্যাম। তোমার ল্যাপটপটা আব্দুর রহমানকে দিয়ে দেওয়া মানে কি? হ্যান্ডওভার। হ্যান্ডওভার করছো তুমি, ঠিক আছে। আমার এদিকে অনেক ঝড় শুরু হয়েছে, আমাদের এখানেও ম্যাম, আমাদের অন্ধকার হয়ে আসছে। ম্যাম এখানেও হচ্ছে। এখানেও ম্যাম লাইন চলে গেলে অসুবিধা নেই, আমরা ক্লাস বাতাস উড়ায় নিয়ে গেল ম্যাডাম। আচ্ছা, আমব্রেলা সেল পরেই আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, সেইটা দেখা যায় যে যখন মানে তোমার নরমালি আমরা একটা সেল থেকে আরেক সেলে যাই, তখন এই সেলের টাওয়ারের আন্ডার থেকে আমরা ওই সেলের টাওয়ারের আন্ডারে যাই। তাহলে এই আগের সেলটা কি করে, নতুন সেলের কাছে তার কলটা হস্তান্তর করে দেয়, তার কলটা কি করে, হস্তান্তর করে দেয়। এইটাকে বলা হয় হ্যান্ডওভার। হ্যান্ডওভার মানে হস্তান্তর। তো যদি একটা খুবই তোমার জনবহুলপূর্ণ এলাকা হয়, তাহলে দেখা যায় খুব ঘন ঘন হ্যান্ডওভার করতে হচ্ছে, বারবার হ্যান্ডওভার করতে হচ্ছে, অনেকেই যাচ্ছে এই সেল থেকে ওই সেলে, এই সেল থেকে ওই সেলে অনেকেই যাচ্ছে বারবার। সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা স্পেশাল, এই যে আমি বললাম যে সিলেক্টিভ, আমব্রেলার, পিকো, এই তিনটা কিন্তু একদম স্পেশাল কেস। তখন অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলাতে, যে এই জায়গাটা ক্রসিং, এই জায়গায় অনেকগুলা সেল চারিদিক, ধরো যে জায়গাটা 4টা সেল এসে মিলছে এক জায়গায়, ওই জায়গাটা ক্রসিং এ অনেক সময় হ্যান্ডওভারের সমস্যা হয়। তখন এই প্রবলেমটা সলভ করার জন্য অনেক সময় ওখানে ছোট ছোট আমব্রেলা সেল তৈরি করে, যে যাতে ঘন ঘন হ্যান্ডওভার না হয়। আমরা যখন হ্যান্ডওভার চ্যাপ্টার পড়বো তখন তোমাদের হ্যান্ডওভার সম্বন্ধে আরো ভালো আইডিয়া হবে। তাহলে এই আমব্রেলা সেল হলো খুবই ছোট ছোট সেল, এটা যখন লার্জ নাম্বার অফ হ্যান্ডওভার হয় তখন এটাকে দূর করার জন্য ছোট ছোট সেলে ভাগ করা হয়, যাতে করে তোমার ঘন ঘন হ্যান্ডওভার হলে সমস্যা হয়, ইন্টারফারেন্স হয়, বারবার হঠাৎ কল ড্রপ হয়ে যেতে পারে। এই প্রবলেমগুলো দূর করার জন্য সাধারণত এইটা করা হয়ে থাকে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা সেল সম্বন্ধে আজকে আমরা কি শিখলাম, ফাইনালি কে সামারি করবে? একজন সাদিয়া সামারি করবা, কি কি পড়লাম? আমি স্লাইড দিচ্ছি, দাঁড়াও। সাদিয়া, সাদিয়া কি উড়ে চলে গেছে নাকি? ও সরি ম্যাম, আমি মিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে আজকে ম্যাম কনফিউজ ছিলাম কোন সাদিয়াকে ডাকতেছেন। আচ্ছা, প্রথমে আমরা কি পড়লাম ম্যাম? প্রথমে মোবাইল সেলুলার, কাকে বলে, হোয়াট ইজ মোবাইল সেলুলার নেটওয়ার্ক, তারপর সেল টু সেল কানেকশন, আর না উত্তর বলতে বলি নাই, কি কি পড়ছি সামারি করতে বললাম। দেখো স্লাইডে দেখা যাচ্ছে 4 ধরনের শেপ, স্লাইডে দেখো। তারপরে পড়লাম হোয়াট ইজ সেল। জি ম্যাম। তারপরে কি পড়লাম, সেল শেপ, 4 ডিফারেন্ট টাইপস ধরনের অফ সেল শেপ। তারপরে পড়লাম হলো সাইজ এন্ড ফাংশন। এই যে স্লাইডটা দেখে দেখে বলো, তাহলে সবার জন্য সুবিধা হবে। তারপরে কি পড়লাম, why hexagonal shape is perfect over square or triangular shape, কেন এটা পারফেক্ট। তারপরে কি পড়লাম, different types of cells according to their size and function. ওকে, দ্যাটস অল। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। এগুলো বিভিন্ন বইয়ে আছে, আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দেব, তোমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকগুলা বই আছে, আমি 3টা বা 2টা বইয়ের নাম দিয়ে দেবো। এছাড়াও তোমরা নেটে পাবা প্রচুর, এগুলা মানে ছড়াছড়ি, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তো মিজান, আজকের স্ক্রিনশটটা রাখো, এক নাম্বার। একটু রাখছো? না ম্যাম, একটু এই রাখতেছি। রাখো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে রাখো। আর 419 কারা কারা
দিছে সেই লিস্টটা গতবারের মতো এক্সেলে করে আমাকে নেক্সট ক্লাসের আগেই পাঠিয়ে দিলা। ম্যাম এখনো তো লিস্ট আমাদের 66 এর আছে, কিন্তু আরো সিনিয়ররা নিচ্ছে, ওটা তো এখনো পাই না, শুধু আমাদেরটা পাঠাই দেন। তোমরা যে কয়জন একটা জানো সেই কয়টাই পাঠাও আগে। বোঝো নাই মিজান? জি ম্যাম, একটু স্ক্রিনশটটা নিয়ে আই। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা এগুলো একটু দেখো। আচ্ছা ঠিক আছে রাকিব ম্যাম, হাসানের স্ক্রিনশট কি হয়েছে হবে? ম্যাম। পাবজি বন্ধ করে দিলে? রাকিব হাসান, পাবজির কি হবে? বন্ধ নাকি করে দিবে? হ্যাঁ ম্যাম, ব্যান করে দিবেন। তখন কি অবস্থা হবে? কি দিবে না ম্যাম, ম্যাম দিবে না, দিবে না? ভালো হইব দিলে। দিবে না ম্যাম। দীপমণি ফোন দিছিল তোমাকে? ম্যাম পাবজি চলবে না, ক্যাম্পাস খুলবেন না, আমরা করব কি? বিকজ ম্যাম ওটাতে বাংলাদেশকে ভ্যাট দিচ্ছে এখন ওরা।